কেমন আছো শিক্ষার্থীরা? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমরা ম্যাগনেটিক সার্কিটের আরেকটা নতুন জিনিস পড়বো, সেটা হচ্ছে হিস্টেরেসিস কার্ভটা পড়বো। এই হিস্টেরেসিস কার্ভ তোমরা ইন্টারমিডিয়েটেও পড়ে এসেছো, তারপরে আমি আবার এখানে একবার আলোচনা করব। হিস্টেরেসিস কার্ভের গুরুত্ব ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এ খুবই বেশি। তোমরা জানো যে পরবর্তী সেমিস্টারগুলোতে তোমরা ইলেকট্রিক্যাল মেশিন পড়বে, জেনারেটর, মোটর, ট্রান্সফরমার সবগুলোতেই দেখবে এই হিস্টেরেসিস কার্ভের কোনো না কোনো একটা ইফেক্ট সেখানে আসবে। এজন্য এটা খুব ভালোভাবে বোঝাটা আমাদের জন্য জরুরি। সাধারণত হিস্টেরেসিস কার্ভ বিএইচ কার্ভ নামেও পরিচিত। এখন বি মানে কি আমরা এর আগের ক্লাসে আলোচনা করেছিলাম, আবার বলি। বি হচ্ছে ম্যাগনেটিক ফ্লাক্স ডেনসিটি। সেটা কিভাবে আমরা বের করতে পারি? মনে করো এটা একটা এই বৃত্তাকার যে চাকতির মতো বা টিউবের মতো দেখা যাচ্ছে, এটা আসলে পুরোটা একটা স্টিলের কোর। সেখানে যদি একটা ক্ষেত্রফল আমি চিন্তা করি এ, এই ক্ষেত্রফলের মধ্য দিয়ে, প্রতি একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে প্রতি একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে কতটি ফ্লাক্স লাইন যাচ্ছে, সেটাই হচ্ছে ম্যাগনেটিক ফ্লাক্স ডেনসিটি। তাহলে আবার বলছি, এই এরকম একটা মানে এরকম একটা স্ট্রাকচার যার মধ্যে দিয়ে ম্যাগনেটিক ফ্লাক্স যাচ্ছে, ম্যাগনেটিক ফ্লাক্স যাওয়া আসা করছে, এমন জায়গায় প্রতি একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে কি পরিমাণ ম্যাগনেটিক ফ্লাক্স লাইন যাচ্ছে, সেটাই হচ্ছে ম্যাগনেটিক ফ্লাক্স ডেনসিটি। আর আরেকটা টার্ম যেটা, সেটা হচ্ছে ম্যাগনেটাইজিং ফোর্স। এটা সম্বন্ধে আমরা পড়েছিলাম। ম্যাগনেটাইজিং ফোর্সের ব্যাখ্যা দিতে গেলে প্রথমে আমাদের, এগুলো আগের পড়াগুলো আমি রিপিট করছি, ম্যাগনেটোমোটিভ ফোর্স। ম্যাগনেটোমোটিভ ফোর্স বুঝতে হবে, সেটা হচ্ছে কিসের সমান, যে কতটা টার্ন আমি দিলাম এখানে কয়েলের টার্ন এবং কত কারেন্ট দিলাম, এন ইন্টু আই। এটাই হচ্ছে তোমার ম্যাগনেটোমোটিভ ফোর্স। আর যেই ম্যাগনেটিক ফ্লাক্স যে দৈর্ঘ্য বরাবর যাচ্ছে, এখানে আসলে পুরো বৃত্তাকার পথটাতে ম্যাগনেটিক ফ্লাক্স যাচ্ছে, তাহলে এই পুরাটার দৈর্ঘ্য যদি আমি ধরি এল, দৈর্ঘ্য বলতে এখানে পরিধি ধরলেই হবে এল, তাহলে প্রতি একক দৈর্ঘ্যে কি পরিমাণ ম্যাগনেটোমোটিভ ফোর্স হচ্ছে, সেটাই আমাদের ম্যাগনেটাইজিং ফোর্স। তাহলে এই বিএইচ কার্ভে আমরা কি দেখব? আমরা এক্স অ্যাক্সিস বরাবর রাখবো ম্যাগনেটাইজিং ফোর্স এইচ, ওয়াই অ্যাক্সিস বরাবর রাখবো ম্যাগনেটিক ফ্লাক্স ডেনসিটি। তাহলে একটু খেয়াল করলে দেখবে আমরা এইচ এর পরিবর্তন করব, এক্স অ্যাক্সিস বরাবর এইচ এর পরিবর্তন করব, সেটার কারণে ম্যাগনেটিক ফ্লাক্স ডেনসিটি বি এর কি পরিমাণ পরিবর্তন হয় সেটা আমরা দেখতে চাচ্ছি হিস্টেরেসিস কার্ভে। এখন কিভাবে আমরা এইচ কে পরিবর্তন করব এটা একটু আলোচনা করি। এই যে এখানে আমাদের দেওয়া আছে এইচ ইকুয়াল টু, এখানে দেখো এন আই বাই এল, এলটাকে আমরা পরিবর্তন করতে পারবো না। তারপর হচ্ছে পাক সংখ্যাকে চাইলে আমরা পরিবর্তন করতে পারি, কারেন্টের মান ফিক্সড রেখে আমরা পাক সংখ্যাকে কখনো বাড়ালাম কখনো কমালাম। কিন্তু এটা থেকেও সবচেয়ে ইজি পদ্ধতিটা হবে, দেখো এখানে এমনি দেখা যাচ্ছে টার্ন সংখ্যা বাড়ালে এইচ বাড়বে, টার্ন সংখ্যা কমালে এইচ কমবে। তবে টার্ন সংখ্যা বাড়ালে যে এইচ এর মান বাড়বে বা কমালে কমবে, সেটা করলে তুমি টার্ন সংখ্যা সর্বনিম্ন কি করতে, সরি, এইচ এর মান সর্বনিম্ন কি করতে পারবে, জিরো করতে পারবে। কিন্তু আরেকটা জিনিস দিয়ে আমরা যদি কন্ট্রোল করি, মানে এইচ এর মানটা, সেটা হচ্ছে কি আই। এটা দিয়ে কন্ট্রোল করলে তুমি কারেন্টের মান যদি জিরো করে দাও, তাহলে এইচ এর মানও হবে জিরো। কারেন্টের মান যদি তুমি 1 এম্পিয়ার, 2 এম্পিয়ার, 3 এম্পিয়ার ভেবে বাড়াতে থাকো, তাহলে এইচ এর মানও ভেবে বাড়তে থাকবে, পজিটিভ হবে। আবার কারেন্ট যদি তুমি কি করতে পারো, নেগেটিভ করে দিতে পারো। কিভাবে কারেন্ট নেগেটিভ করা যায়? খুব সিম্পল। যদি এখানে আমরা একটা ব্যাটারি কানেক্ট করি, তাহলে পজিটিভ কারেন্টের জন্য ব্যাটারি যেভাবে কানেক্ট করেছি, নেগেটিভ কারেন্ট পেতে হলে বা কারেন্ট যদি চাই যে উপরের প্রান্তটা দিয়ে কারেন্ট বের হবে, নিচের প্রান্ত দিয়ে কারেন্ট প্রবেশ করবে, তাহলে জাস্ট ব্যাটারির ডিরেকশনটাকে উল্টিয়ে দিতে হবে। তাহলে আমরা দেখবো কারেন্টের ডিরেকশন মাইনাস হয়ে গেছে বা উল্টে গেছে। কারেন্টের মান যখন আমরা মাইনাস লিখবো, মানে কারেন্টের ডিরেকশন যদি চেঞ্জ হয়ে যায়, তো যদি আমরা সেখানে চেঞ্জের পরিবর্তে আমরা মাইনাস ভ্যালু লিখি, তখন এইচ এর মানও কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে। অর্থাৎ সবচেয়ে বেশি পরিমাণ ভ্যারিয়েশন আমি এই কারেন্ট চেঞ্জের মাধ্যমে করতে পারি। এই জন্য আমাদের এইখানেও আমরা কারেন্টের মাধ্যমে এইচ এর মানটাকে পরিবর্তন করব। তাহলে এক্সপেরিমেন্টের একদম শুরুর দিকে আমরা
আই এর মান 0 যদি রাখি, তাহলে 0 আমরা কারেন্ট রাখলে তাহলে ম্যাগনেটাইজিং ফোর্সের মানও হবে 0। তার মানে কোনো ফ্লাক্সই এখানে তৈরি হতে পারবে না, তাহলে ফ্লাক্স ডেনসিটিও তখন 0 হবে। এই জিনিসটাই আসলে এখানে দেখানো হচ্ছে যে এইচ এর ভ্যালু যদি 0 হয় তাহলে ম্যাগনেটাইজিং ফোর্স, সরি, বি এর মানও 0 হবে, অর্থাৎ ম্যাগনেটিক ফ্লাক্স ডেনসিটির ভ্যালু 0 হবে। তো এই কথা বলার ক্ষেত্রে একটা জিনিস এখানে উল্লেখ করতে হবে। আমরা ধরে নিয়েছি যে যেই বস্তুটার উপরে আমরা কাজ করছি, অর্থাৎ এখানে যে স্টিলের উপর আমরা কাজ করছি, পূর্বে থেকে তার মধ্যে কোনো ধরনের ম্যাগনেটিক কোনো ক্যারেক্টারিস্টিক্স বা বৈশিষ্ট্য তার মধ্যে ছিল না, অর্থাৎ সে শুধু একটা পিওর স্টিল হিসেবেই ছিল, সেখানে তার কোনো আকর্ষণ বিকর্ষণ করার কোনো ক্ষমতা তার মধ্যে ছিল না। এই টার্মটা আমরা একটু পরে আরো পড়বো, এটাকে বলে রেসিডুয়াল ম্যাগনেটিজম। আমরা ধরে নিব যে তার মধ্যে পূর্ব থেকে কোনো চৌম্বকত্ব ছিল না, তাহলে সেক্ষেত্রে যদি ম্যাগনেটাইজিং ফোর্স 0 হয়, বি এর মানও 0 হবে। এরপর আমি কারেন্টের মান যদি আমি বাড়াই তাহলে ম্যাগনেটাইজিং ফোর্সের মানও বাড়তে থাকবে। ধরো আমি কারেন্টের মান বাড়িয়ে ম্যাগনেটাইজিং ফোর্সের মান এইচ এ পরিমাণ করলাম, তো সেটার জন্য আমি দেখব এই যে সেটার জন্য আমি দেখব যে এই আমাদের ম্যাগনেটিক ফ্লাক্স ডেনসিটির মান হবে এ পয়েন্টে পৌঁছাবে। অর্থাৎ আমি যদি এটাকে বলি এখানে ম্যাগনেটিক ফ্লাক্স ডেনসিটির মান বি এ, তাহলে আমি বলতে পারি এইচ এ পরিমাণ ম্যাগনেটাইজিং ফোর্সের জন্য ম্যাগনেটিক ফ্লাক্স ডেনসিটি হবে বি এ। এরপর যদি আমি কারেন্টের মান আরো বাড়াতে থাকি তাহলে একটা সময় আমি দেখব এইচ এস পরিমাণ ম্যাগনেটাইজিং ফোর্সের জন্য আমি ম্যাগনেটিক ফ্লাক্স পাবো বি ম্যাক্স। কেন এটাকে ম্যাক্স বলছি? খেয়াল করো, কার্ভটাকে খেয়াল করলে দেখবে এরপর যদি আমরা এইচএস এর বা ম্যাগনেটাইজিং ফোর্স যদি আমি বাড়াতে থাকি, আমাদের কিন্তু বি এর মান আর বাড়ছে না, ম্যাগনেটিক ফ্লাক্স ডেনসিটি আর বাড়ছে না। তো এটা আমি গত ক্লাসে একটু করে হিন্ট দিয়েছিলাম, এটাকে আমরা বলি স্যাচুরেশন, এবং এটা আমরা ব্যাখ্যা করেছিলাম ডোমেন দিয়ে। দেখো এটা আবার চ্যাপ্টারে আসলে শেষে ছিল, সেটা এইখান থেকে তোমরা ফিজিক্সের বইতে এইভাবে দেখেছো যে একটা নর্মাল ইয়েতে নর্মাল সার্কিটে এইভাবে থাকে, এভাবে তোমার ডোমেনগুলো থাকে যেখানে রেজাল্টেন্ট ম্যাগনেটিক ফোর্স 0 থাকে। যখন একটা চুম্বক আনা হয় তখন সবার ডিরেকশন একটা নির্দিষ্ট দিকে হয়ে যায়, যদিও দুটো ছবি আসলে সেম অর্থ এখানে ক্যারি করছে। আমার মনে হয় ফিগারটাতে এটাতে কিছুটা চেঞ্জ হবে। এখানে চুম্বকের ইয়ে অনুসারে এই এই চুম্বকের অনুসারে এখানে ডোমেনগুলো একটা নির্দিষ্ট দিকে সেজে যাবে, তো সেটা কিন্তু এখানে হয়নি, এটা সম্ভবত ফিগারে ভুল আছে। তো যেটা আমি বুঝাতে চাচ্ছি যে আমরা যদি ম্যাগনেটোমোটিভ ফোর্সের পরিমাণ বাড়াতে থাকি, মনে করো প্রথম যখন 0 ছিল তখন সবাই এরকম উল্টাপাল্টা থাকবে। যখন আমি ম্যাগনেটাইজিং ফোর্সের মান বাড়াবো, একটা একটা ডোমেইন করে অ্যালাইন হতে থাকবে, তাহলে যত বেশি ম্যাগনেটাইজিং ফোর্স বাড়াবো তত বেশি সংখ্যক ডোমেইন অ্যালাইন হবে। একটা সময় দেখা যাবে একটা নির্দিষ্ট ম্যাগনেটাইজিং ফোর্সের জন্য প্রায় সবগুলো ডোমেইনই নির্দিষ্ট দিকে অ্যালাইন হয়ে গেছে। এটাকেই আসলে আমরা এখানে দেখাই, এই ভ্যালুটাকে আমরা বলছি যে স্যাচুরেশনে পৌঁছে গেছে, অর্থাৎ এইচএস পরিমাণ ম্যাগনেটাইজিং ফোর্সের জন্য প্রায় সবগুলো ডোমেইনই অ্যালাইন হয়ে গেছে, যার কারণে বি পাচ্ছি আমরা বি ম্যাক্স, অর্থাৎ ম্যাগনেটিক ফ্লাক্স ডেনসিটি ম্যাক্সিমাম হয়ে গেল। এরপরে যদি আমি এইচএস বাড়াতেও থাকি, সরি, আমি যদি ম্যাগনেটাইজিং ফোর্স বাড়াইও, আমি দেখবো যে ম্যাগনেটিক ফ্লাক্স ডেনসিটি কিন্তু বাড়ছে না। ওকে, আশা করি এতটুকু পর্যন্ত বুঝতে পেরেছো। এরপর দেখো আমি প্রথমে কি করলাম, 0 পরিমাণ কারেন্ট ছিল, কারেন্টের মান যত বাড়াচ্ছি ম্যাগনেটাইজিং ফোর্স বাড়ছে, সেটার জন্য ম্যাগনেটিক ফ্লাক্স ডেনসিটি বাড়ছিল এবং একসময় এসে সেটা ম্যাক্সিমাম হয়েছে। এখন আমি কারেন্টের মান এবার কমাতে থাকবো। কারেন্টের ভ্যালু মনে করো এই জায়গায় এইচএস এর ছিল 5 এম্পিয়ার, এবার 5 এম্পিয়ার থেকে আমি কারেন্টের ভ্যালু কমাবো 4 এম্পিয়ার, 3 এম্পিয়ার, 2 এম্পিয়ার। তাহলে কারেন্ট যত কমাবো ম্যাগনেটাইজিং ফোর্স তত কমবে, সেটার জন্য আমরা দেখব ম্যাগনেটিক ফ্লাক্স ডেনসিটিও তত কমবে। কিন্তু কার্ভটা যদি খেয়াল করো তাহলে দেখবে ঠিক যে লাইন বরাবর ম্যাগনেটিক ফ্লাক্স ডেনসিটি বৃদ্ধি পেয়েছিল ম্যাগনেটাইজিং ফোর্সের জন্য, বৃদ্ধির জন্য, ম্যাগনেটাইজিং ফোর্স যখন আমরা কমাচ্ছি, ম্যাগনেটিক ফ্লাক্স ডেনসিটি কিন্তু সেই আগের লাইনটাকে ফলো করছে না। একটু খেয়াল করলে দেখবে সেটা একটু উপরের দিকে যাচ্ছে, পূর্বের লাইনের থেকে একটু উপরের দিকে আছে।
তাহলে খেয়াল করলে দেখবে তুমি ম্যাগনেটাইজিং ফোর্স কমাতে কমাতে যদি একেবারে জিরোতে নিয়ে আসো, অর্থাৎ কারেন্টের ভ্যালু জিরো করে ফেলো, তখনও দেখবে যে ওই স্টিলের কোরের মধ্যে একটা ম্যাগনেটিক ফ্লাক্স ডেনসিটি রয়ে গেছে। অর্থাৎ বাইরে থেকে যে কারেন্ট প্রয়োগ করা সেটা তুমি জিরো করে দিয়েছো, কিন্তু তোমার কোরের মধ্যে একটা ম্যাগনেটিক ফ্লাক্স ডেনসিটি রয়ে গেছে। ম্যাগনেটিক ফ্লাক্স ডেনসিটি থাকা মানে, আমি যদি বলি, অর্থাৎ সেখানে এখনো ম্যাগনেটিক ফ্লাক্স লাইন আছে। ম্যাগনেটিক ফ্লাক্স লাইন থাকা মানে অবশ্যই সেই স্টিলের মধ্যে এখনো চুম্বকের ধর্ম রয়ে গেছে। আসলে আমরা পার্মানেন্ট ম্যাগনেট তৈরির জন্য এই পদ্ধতিটি ব্যবহার করি। আমরা এর মধ্যে ম্যাগনেটাইজিং ফোর্স বাড়াতে থাকি, এরপরে আমরা একসময় ম্যাগনেটাইজিং ফোর্স জিরো করে দিই, এরপরে দেখা যাবে এর মধ্যে একটা ম্যাগনেটিক ফ্লাক্স রয়ে যায়, তখন আমরা বলি যে এটা একটা চুম্বকে পরিণত হয়ে গেছে। হ্যাঁ, এই ধর্মটাকে অনেক সময় আমরা রিটেনটিভিটি বলি। রিটেনটিভিটি মানে হচ্ছে ধরে রাখা, অর্থাৎ একটা চৌম্বক পদার্থ এই পরিমাণ চৌম্বকত্ব বা ম্যাগনেটিক ফ্লাক্স ডেনসিটি সে ধরে রাখতে পেরেছে। এই ব্যাপারটা আমরা প্র্যাকটিক্যাল অনেক কাজের মধ্যে খেয়াল করে থাকি। যদি বাসায় কখনো তোমাদের কোনো ইলেকট্রিক মিস্ত্রি এসে কোনো কাজ করে, তাহলে দেখবে মাঝে মধ্যে ওরা যখন স্ক্রু গুলা খোলে, তো স্ক্রু ড্রাইভার যেটা থাকে সেটাকে অনেক সময় তারা পার্মানেন্ট ম্যাগনেটের সাথে একটু ঘষে। পার্মানেন্ট ম্যাগনেটের সাথে ঘষলে স্ক্রু ড্রাইভারের যে মাথাটা থাকে সেটার মধ্যে একটা ম্যাগনেটিক ফ্লাক্স ডেনসিটি ক্রিয়েট হয়, অর্থাৎ সেটা একটা চুম্বকে পরিণত হয়। তখন যে কোনো স্ক্রুকে খোলার পর জাস্ট স্ক্রু ড্রাইভারটা নিয়ে আসলেই স্ক্রু সহ বের হয়ে চলে আসে খুব সহজে। এটা প্র্যাকটিক্যালি তোমরা দেখবে, অ্যাপ্লাই করেও দেখতে পারো। তাহলে আশা করি বোঝা গেছে যে রেসিডুয়াল ম্যাগনেটিজম আসলে কি। রেসিডুয়াল মানে হচ্ছে মানে যেটা রয়ে গেছে। তাহলে আমি ম্যাগনেটাইজিং ফোর্স জিরো করে ফেলার পরেও এখানে যেহেতু কিছু পরিমাণ ম্যাগনেট ম্যাগনেটিক ক্যারেক্টারিস্টিক্স রয়ে গেছে, সেজন্য আমরা এটাকে বলি রেসিডুয়াল ম্যাগনেটিজম। এজন্য এই পয়েন্টের ম্যাগনেটিক ফ্লাক্স ডেনসিটিকে আমরা লিখেছি বিআর। আশা করি এতটুকু সবাই বুঝতে পেরেছো। এবার আমরা ম্যাগনেটাইজিং ফোর্সকে নেগেটিভ করব। তাহলে আমি শুরুর দিকে বলেছি কেন আমরা কারেন্টের চেঞ্জটাকেই এখানে পরিবর্তনশীল হিসেবে ধরেছি। এন হিসেবে ধরতে পারতাম, এল ধরতে পারতাম। এল তো করাই যাবে না, যেহেতু এটা একটা ফিক্সড ডিভাইস। এন করা যাবে না, কারণ এন দিয়ে শুধুমাত্র ইয়ে করা যাবে, তোমার জিরো থেকে পজিটিভ পর্যন্ত এইচ পাওয়া যাবে। টার্ন সংখ্যাকে কি নেগেটিভ করা যাবে? কখনো করা যাবে না। সুতরাং তুমি এইচ টার্ন সংখ্যাকে পরিবর্তন করে এইচ কে নেগেটিভ পাবে না। কারেন্টকে কিন্তু নেগেটিভ করা যাবে। এখানে একটা ব্যাটারি থাকলে ব্যাটারির ডিরেকশন যদি আমি উল্টাই দেই, তাহলে কারেন্টের মান নেগেটিভ হয়ে যাবে, এইচ এর মান নেগেটিভ হয়ে যাবে। এবার দেখো, যদি আমরা এইচ এর মান নেগেটিভ করতে থাকি, অর্থাৎ কারেন্টের মান নেগেটিভ ডিরেকশনে উল্টা ডিরেকশনে বাড়াতে থাকি, -1 -2 -3, তো একটা নির্দিষ্ট ম্যাগনেটাইজিং ফোর্সের জন্য দেখা যাবে ম্যাগনেটিক ফ্লাক্স ডেনসিটি ওই বস্তুর মধ্যে জিরো হয়েছে। ঠিক আছে, এই যে অতিরিক্ত একটা ফোর্স দিয়ে তাকে আসলে জিরোতে আনতে হলো। দেখো, প্রথমে যখন ম্যাগনেটাইজিং ফোর্স জিরো ছিল তখন কিন্তু ম্যাগনেটিক ফ্লাক্স ডেনসিটি জিরো হয়নি। ম্যাগনেটিক ফ্লাক্স ডেনসিটিকে জিরো করতে অতিরিক্ত একটা নির্দিষ্ট পরিমাণ ফোর্স আমাকে দেওয়া লাগলো। এই জন্য এই এইচডি এর মানটাকে আমরা বলি কোয়ার্সিভ ফোর্স। এইচডি মাইনাস এইচডি যেটা লাগলো সেটাকে আমরা বলি কোয়ার্সিভ ফোর্স। এই অতিরিক্ত ফোর্স আমাকে দেওয়া লাগলো তাকে আগের জায়গায় জিরোতে আনার জন্য, ম্যাগনেটিক ফ্লাক্স ডেনসিটি। এরপর আমি যদি আবার এই মানে কারেন্টের উল্টা ডিরেকশনে কারেন্টের মান বাড়াতে থাকি, তাহলে যত কারেন্টের মান বাড়াবো এই ম্যাগনেটাইজিং ফোর্সের মান বাড়বে। আমরা দেখবো ম্যাগনেটিক ফ্লাক্স ডেনসিটির মানও নেগেটিভ ডিরেকশনে বাড়বে, এবং আগের মতো এখানে যেরকম স্যাচুরেশনে পৌঁছেছিল সেম এখানেও স্যাচুরেশনে পৌঁছাবে। স্যাচুরেশনে পৌঁছানোর পর আবার যদি আমরা কারেন্টের মান মাইনাস ডিরেকশন থেকে আস্তে আস্তে কমাতে থাকি, মানে মনে করো এটা -5 এম্পিয়ার ছিল, এবার আমি -4 -3 -2 -1 এরপরে 0 এভাবে কমাতে থাকি কারেন্টের মান, তাহলে আমরা দেখব আগের মতোই একটা ঘটনা ঘটবে। এই পরে গেল আমরা দেখব যে এখানে আবার তার মধ্যে ম্যাগনেটিক ফ্লাক্স রয়ে যাবে, সেটাকে আমরা বলবো -BR। তার মানে জিরো থেকে ম্যাক্সিমামে পৌঁছানোর পর ম্যাগনেটাইজিং ফোর্স যখন আবার জিরো করব, তখন চুম্বকটার ম্যাগনেটিক ফ্লাক্স ডেনসিটি যেই ডিরেকশনে হবে, অর্থাৎ তখন চুম্বকটার যেই প্রান্ত নর্থ পোল হবে,
আমি যদি নেগেটিভ ডিরেকশন থেকে আবার আসতে থাকি, তখন ওই চুম্বকের ওই নর্থ পোলটাই এখন কি হয়ে যাবে, সাউথ পোল হয়ে যাবে, যেহেতু আমাদের ম্যাগনেটিক ফ্লাক্স ডেন্সিটি চেঞ্জ হয়ে গেছে, তাহলে পোলটা আসলে চেঞ্জ হয়ে যাবে। তাহলে এরপরে আবার আমরা যদি কারেন্টের ডিরেকশন আগের মতো পজিটিভ করি এবং ম্যাগনেটাইজিং ফোর্স বাড়াতে থাকি, আমরা দেখব তার ম্যাগনেটিক ফ্লাক্স ডেন্সিটি এরকম বাড়তে বাড়তে আগের মতো স্যাচুরেশনে পৌঁছাবে। তো এই পুরো কার্ভটাকেই আমরা আসলে বলি হিস্টেরেসিস কার্ভ। তো এটা আসলে গ্রিক একটা শব্দ থেকে এসেছে। এই শব্দের অর্থ হচ্ছে ল্যাগিং বিহাইন্ড, মোটামুটি এরকম, যে মানে পিছনে পড়ে থাকা। এখানে খেয়াল করলে দেখবে, তোমরা নিজেরাই বলো যে ম্যাগনেটাইজিং ফোর্স এবং ম্যাগনেটিক ফ্লাক্স ডেন্সিটির মধ্যে কে পিছিয়ে ছিল। আশা করি সবাই উত্তর দিতে পারবে। এখানে খেয়াল করলে দেখো, আমি যখন জিরো থেকে ম্যাক্সিমাম করার পর ম্যাগনেটাইজিং ফোর্স আবার জিরোতে এনেছি, পিছিয়ে ছিল কে, ম্যাগনেটিক ফ্লাক্স ডেন্সিটি। সে কিন্তু জিরোতে আসতে পারেনি, সে জিরোতে এসেছে আরো পরে। অর্থাৎ এই পুরো হিস্টেরেসিস কার্ভের মধ্যে ম্যাগনেটিক ফ্লাক্স ডেন্সিটি ম্যাগনেটাইজিং ফোর্স থেকে সবসময় পিছিয়ে থাকবে। এরপর এইখানে আসলে একটা কার্ভ দেখানো হয়েছে। ওকে, এটা খুব সিম্পল জিনিস। এটা হচ্ছে, মনে করো একটা সেম ম্যাটেরিয়াল, ওই যে স্টিলটা আমরা দেখালাম সেটাই। এটা হচ্ছে এইচএস, হচ্ছে যদি আমি ম্যাগনেটাইজিং ফোর্স সর্বোচ্চ পরিমাণ, অর্থাৎ স্যাচুরেশন হতে যে পরিমাণ এইচএস এর দরকার হয়, সেই পরিমাণ ম্যাগনেটাইজিং ফোর্স যদি তার মধ্যে দেই সর্বোচ্চ পর্যন্ত, মানে জিরো থেকে বাড়াতে বাড়াতে যদি এইচএস পর্যন্ত আসি, তাহলে কার্ভটা ফলো করবে একদম সবচেয়ে বাইরের, হিস্টেরেসিস কার্ভ হবে একদম সবচেয়ে বাইরেরটা, এইচএস। আর কেউ যদি এইচএস পর্যন্ত না দিয়ে সর্বোচ্চ ম্যাগনেটাইজিং ফোর্স দেয় H3 পর্যন্ত, তাহলে তার কার্ভটা হবে এর ভেতরেরটা। আশা করি বুঝতে পারছো। অর্থাৎ ম্যাগনেটাইজিং ফোর্স, আমি সর্বোচ্চ ম্যাগনেটাইজিং ফোর্স কতটুকু দিব তার উপরে ডিপেন্ড করবে আমার হিস্টেরেসিস কার্ভের শেপ। আবার চিন্তা করো, কেউ চিন্তা করলো যে আরো কম, সর্বোচ্চ ম্যাগনেটাইজিং ফোর্স আরো কম দেবে, সে জিরো থেকে বাড়তে বাড়তে H2 পর্যন্ত হলো, তারপর আবার H2 থেকে জিরো, জিরো থেকে আবার -H2, তাহলে তার জন্য হবে একদম এই কার্ভটা। হ্যাঁ, আর কেউ H1 পর্যন্ত দিলে তার জন্য এই হলুদ কার্ভটা আসলে H1 পর্যন্ত এক্সটেন্ড হবে। এটাও ফিগারে একটু হয়তো ভুল আছে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো যে এই কার্ভটা কিভাবে আসলো। আসলে এটা, এই কার্ভের শেপ নির্ধারণ হবে ম্যাক্সিমাম কত ম্যাগনেটাইজিং ফোর্স আমরা দিব। তাহলে এই এখন আমি এই যে কোনো একটা জায়গায় যদি একটা দাগ টেনে এক্স অ্যাক্সিস বরাবর এইচ এক্স একটা দেই, তাহলে এই এইচ এক্স এর জন্য ম্যাগনেটিক ফ্লাক্সের মান কত হবে সেটা যদি আমি তোমাকে বের করতে বলি, তাহলে এখানে অ্যান্সার কি একটা হবে না অনেকগুলো হবে? খেয়াল করো, এইচ এক্স এর জন্য তুমি সেম পয়েন্টের জন্য ওয়াই অ্যাক্সিস বরাবর যাবা, তখন দেখবা এই যে এখানে বি এর মান এই দুইটা পাচ্ছ, একটা সর্বনিম্ন ভ্যালু, এটা সর্বোচ্চ ভ্যালু এটা। আবার কেউ বলতে পারে যে না, সর্বনিম্ন ভ্যালু এটা, সর্বোচ্চ ভ্যালু এটা। হ্যাঁ, তার মানে ভিন্ন ভিন্ন মান আসছে। তার মানে কখন তুমি কোন মানটা নেবে সেটা আসলে ডিপেন্ড করবে। তোমাকে জানাই দিতে হবে তার হিস্ট্রি কি, অর্থাৎ ম্যাক্সিমাম সে কতটুকু পর্যন্ত নিয়েছে, এই ডেটাটা তোমাকে দেওয়া থাকতে হবে। যদি তোমাকে বলে যে এইচএস পরিমাণ, এই এক্সপেরিমেন্টটা এইচএস পরিমাণ ম্যাগনেটাইজিং ফোর্স দিয়ে করা হয়েছে, তাহলে তোমার অ্যান্সার হবে এই যে একদম সবচেয়ে নিচের ভ্যালুটা অথবা সবচেয়ে উপরের ভ্যালুটা। ঠিক আছে। আর যদি তোমাকে বলে যে না, এখানে ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে H3 পর্যন্ত, তাহলে তুমি অ্যান্সার দিবে মাঝখানের এই দুটো পয়েন্ট। আশা করি এই জিনিসটা বোঝা গেছে। এবার একটা ইম্পর্টেন্ট জিনিস একটু আলোচনা করব। এই বেসিকটা খুব কাজে লাগবে। তোমরা ট্রান্সফরমার বা অন্যান্য মেশিন, ইন্ডাকশন মোটর, এই টাইপের পড়াগুলো পড়তে গেলে সামনের সেমিস্টারগুলোতে এই একটা বেসিক খুব কাজে লাগবে। এটা একটু খেয়াল করো যে আমরা ম্যাগনেটাইজিং ফোর্স যেটা, সেটা এক্স অ্যাক্সিস বরাবর আমরা বাড়াচ্ছি। আমরা দেখছি আসলে বি এর মান কিভাবে বাড়ে। আসলে এই অংশটা কোত্থেকে এসেছে? এটা হচ্ছে এই হিস্টেরেসিস কার্ভের এই অংশটা, জিরো থেকে বি, জিরো এ বি, এই যে লাইনটা আছে, বিভিন্ন পদার্থের ক্ষেত্রে, স্টিল, আয়রন, কাস্ট আয়রন, এদের ক্ষেত্রে জিরো এ বি, এই কার্ভটা আমরা এখানে পড়াশোনা করার চেষ্টা করছি। খেয়াল করো, কাস্ট আয়রনের বেলায় তুমি দেখতে পাচ্ছ যে প্রায় তুমি যখন
2700 অ্যাম্পিয়ার টার্ন পার মিটার ম্যাগনেটাইজিং ফোর্সে যাও, এরপরে গিয়ে তেমন একটা চেঞ্জ হচ্ছে না। বা আরো যদি বলি যে আসলে 1800 পরেই কিন্তু দেখো যত দ্রুত ম্যাগনেটাইজিং ফোর্স আমরা বাড়াচ্ছি, ম্যাগনেটিক ফ্লাক্স ডেনসিটি কিন্তু তত বাড়ছে না। আবার এই সমস্ত ক্ষেত্রে দেখো, শীট স্টিলের ক্ষেত্রে আমরা বলতে পারি খুব দ্রুত বৃদ্ধি পাচ্ছে এতটুকু পর্যন্ত, 600 পর্যন্ত। এরপরে কিন্তু ম্যাগনেটাইজিং ফোর্স বাড়ছে, কিন্তু ম্যাগনেটিক ফ্লাক্স ডেনসিটি বৃদ্ধি পাওয়া কিছুটা হলেও কমে গেছে। আর 1500 পর দেখা যাচ্ছে ম্যাগনেটিক ফ্লাক্স ডেনসিটি অনেক বাড়াতে হচ্ছে, কিন্তু ম্যাগনেটিক ফ্লাক্স ডেনসিটি বাড়ছে না। এখন প্রশ্ন হতে পারে যে স্যার এই জিনিসগুলা পড়ার দরকার কি, বা এটার অ্যাপ্লিকেশন করা। খেয়াল করে দেখো, মনে করো তুমি একটা ট্রান্সফরমার বানাচ্ছ, অথবা ইন্ডাকশন মোটর, জেনারেটর, যে কোনোটাই, এটা এটা তুমি কোনো ম্যানুফ্যাকচারিং কোম্পানিতে আছো। এখন একটা নির্দিষ্ট পরিমাণ ফ্লাক্স তোমাকে দিতে হবে, বা তুমি চাচ্ছ যে তোমাকে ম্যানুফ্যাকচারিং কোম্পানি তোমাকে বলে দিয়েছে যে যত বেশি পরিমাণ ফ্লাক্স তৈরি করা যায় আমাদের জন্য বেটার। এখন তুমি আসলে সর্বোচ্চ কি পরিমাণ ফ্লাক্স তোমার ওই কোরের মধ্যে দিতে চাও। খেয়াল করো, তুমি যদি 1.2 ওয়েবার পর্যন্ত বা টেসলা 1.2 টেসলা পর্যন্ত ম্যাগনেটিক ফ্লাক্স দিতে চাও, তাহলে তোমাকে ম্যাগনেটাইজিং ফোর্স যেটা দিতে হবে এক্স অ্যাক্সিস বরাবর নামলে দেখবে সেটা মাত্র 400 এম্পিয়ার টার্ন পার মিটার হবে। আমরা ধরে নিলাম যে আমাদের টার্ন বা 400 এম্পিয়ার টার্ন মানে মনে করো যে 4 এম্পিয়ার, এভাবে। কারণ আমরা জানি ম্যাগনেটাইজিং ফোর্সের সাথে কারেন্টের সমানুপাতিক সম্পর্ক আছে। তো ধরে নিলাম তোমাকে 4 এম্পিয়ার কারেন্ট দিতে হচ্ছে। তুমি চিন্তা করলে আরেকটু বেশি করে দেই আমি, এটা তো ছিল কত 1.2, তুমি 1.4 দিবে। আচ্ছা, 1.4 যদি তুমি ফ্লাক্স পেতে চাও, তাহলে তোমাকে কারেন্ট কত দিতে হবে, এখানে নেমে আসলে সরি এক্স অ্যাক্সিস বরাবর, তাহলে দেখতে পাবে যে প্রায় 10 এম্পিয়ার দিতে হচ্ছে। তাহলে খেয়াল করো, প্রথম 1.2 টেসলা চৌম্বক ক্ষেত্র তৈরি করার জন্য বা ফ্লাক্স ডেনসিটি পাওয়ার জন্য তোমাকে কারেন্ট দিতে হচ্ছিল 4 এম্পিয়ার। পরবর্তীতে শুধুমাত্র 0.2 এম্পিয়ার বাড়ানোর জন্য, সরি 0.2, দেখো 1.2 থেকে 1.4, অর্থাৎ তুমি কতটুকু বৃদ্ধি করতে যাচ্ছ ফ্লাক্স, 0.2 টেসলা বৃদ্ধি করতে যাচ্ছ। এই অল্প পরিমাণ ফ্লাক্স বৃদ্ধি করতে তোমাকে কারেন্ট বাড়াতে হচ্ছে কত, আগে ছিল 4 এম্পিয়ার, এখন হচ্ছে 10 এম্পিয়ার, অর্থাৎ 6 এম্পিয়ার কারেন্ট বৃদ্ধি করতে হচ্ছে। এই 6 এম্পিয়ার কারেন্ট অবশ্যই তোমাকে কেউ আমি যদি বলি মানে ফ্রিতে দেবে না। পিডিবি থেকে যখন তুমি পাওয়ার কিনবে, হ্যাঁ, তখন এই হাই কারেন্টের জন্য পাওয়ার খরচ হবে বেশি, তাহলে তোমাকে বিলটা বেশি দিতে হবে। তাহলে এই ডিভাইস তোমার কেউ কিনবে না, যেহেতু তোমার বেশি বিল দিতে হচ্ছে এই ডিভাইস কিনবে। আশা করি এতটুকু বুঝতে পেরেছো। বা কেউ যদি বলে যে না আমি আরো বেশি দিব, দেখো যত সামনের দিকে যাবে তত অল্প ফ্লাক্স বৃদ্ধির জন্য তোমাকে প্রচুর কারেন্ট বাড়াতে হবে। মনে করো আমরা চিন্তা করলাম যে না 1.4 না 1.6 দিব। এখন 1.6 তো এই গ্রাফের মধ্যে ওরা দেখাতেই পারে নাই, ধরো যতটুকু আছে সেটা যদি চাই, তো 1.6 পেতে তোমাকে কারেন্ট সাপ্লাই দিতে হবে 45 এম্পিয়ার। তাহলে 0.04 ফ্লাক্স বাড়ানোর জন্য 4 এম্পিয়ার থেকে তোমাকে চলে যেতে হচ্ছে 45 এম্পিয়ার। অর্থাৎ অবশ্যই তুমি যদি কোনো একটা মেশিন ডিজাইন করো, তোমাকে চেষ্টা করতে হবে যে ফ্লাক্সের পরিমাণটা যাতে স্যাচুরেশনে পৌঁছানোর আগেই কোনো একটা পয়েন্টে সিলেক্ট করতে হবে, তাহলে তোমাকে কম পরিমাণ কারেন্টেই তুমি চাহিদাটা পূরণ করতে পারবে। তো আজকে মোটামুটি এতটুকুই। আমরা আগামী ক্লাসে অ্যাম্পিয়ার সার্কুইটাল লটা নিয়ে একটু পড়াশোনা করব।